ও মারে, কোন হালার বটে আমাকে ফেলে দিছে? সামনে আয়। বুঝলেন না তো কি হয়েছে? তাহলে চলুন শুনে আসি। ফ্ল্যাশব্যাক। বাবার ট্রান্সফার হওয়ার একটা নতুন এলাকায় এসেছি এবং এখানকার একটা বাসা ভাড়া নিয়েছি। বাবা আগেই সব ঠিক করে রেখেছিল। গত পরশু এই এলাকায় এসেছি। আজ প্রথম আমার নতুন কলেজে যাচ্ছি। বাসা থেকে কলেজের দূরত্ব মাত্র 5 মিনিট, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। সাথে কানে হেডফোন লাগিয়ে ফুল সাউন্ডে গান শুনছি। আশেপাশে কি হচ্ছে তার কিছুই কানে যাচ্ছে না। কলেজ থেকে প্রায় 2 মিনিটের দূরত্বে আছি। এমন সময় পিছন থেকে একটা স্কুটি একেবারে গা ঘেঁষে চলে গেল। শুধুমাত্র আমার হাতের সাথে তার হাতেরও কাঁধের সংঘর্ষ হয়। আমি সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে স্কুটিটা চালাচ্ছে। আমার থেকে একটু সামনে গিয়েই মেয়েটা স্কুটি সহ পড়ে গেল। কারণ আমি আমার হাত হেঁটে গেলেও মেয়েটা যেহেতু পেছন দিয়ে আসছিল এবং স্কুটির স্পিডও কম ছিল, তাই আমার পরিবর্তে মেয়েটি ব্যথা পেল। আর পড়ে কি তো প্রথম উক্তিটি বলেছে। বর্তমান মেয়েটির একটা পা এখনও স্কুটির নিচে আটকে আছে। মেয়েটি বসে থাকায় স্কুটি সরাতে পারছে না। এখনও মেয়েটির ফেস দেখতে পেলাম না। মেয়েটি বসে সামনের দিকে ঝুঁকে পা বের করার চেষ্টা করছে, ফলে তার চুলগুলোর সামনে এসে ফেসটা ঢেকে রেখেছে। মেয়েটি অনেক চেষ্টার পর যখন পা বের করতে পারল না, তখন সোজা হয়ে বসে ফেসের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিছনে নিয়ে গুজে দিল আর আশেপাশে তাকালো। আমি তো মেয়েটির ফেস দেখেই ফিদা হয়ে গেছি। আবার ভাববেন না আমি মেয়ে দেখেই পছন্দ করে ফেলি। জীবনে প্রথমবার এই মেয়েটাকে মনে ধরেছে। আমি অপলকভাবে তার দিকে তাকিয়ে আছি। মেয়েটি পাশে তাকিয়েই আমাকে দেখতে পেল। তখন মেয়েটি বলল, এই কাওয়ার বাসা, এদিকে আয়। আমি মেয়েটার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি। তার কথা আমার কানে আসছে কিন্তু মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাচ্ছে না। আমি শুনছি না দেখে মেয়েটি একটু জোরে বলল। এই কাওয়ার বাচ্চা। আমি দাঁড়িয়ে ওকে দেখছি। কোথায় কি হচ্ছে সেদিকে আর কোনো খেয়াল নেই। মেয়েটি এবার একটা কলম আমার দিকে ছুঁড়ে দিল। কলমটা আমার গায়ে লাগতে আমি বাস্তবে ফিরলাম। মেয়েটির দিকে তাকিয়ে দেখি রেগে লাল হয়ে গেছে। রেগে যাওয়ার ফলে তাকে আরও বেশি কিউট লাগছে। আমি বললাম, জি আমাকে বলছেন? হ্যাঁ তো কি বলছি, এদিকে আয়। আমি মেয়েটার কাছে গেলাম। স্কুটিটা আমার ওপর থেকে সরা। আমি কোনো কথা না বলে স্কুটিটা তার উপর থেকে উঠিয়ে দাঁড় করালাম। মেয়েটি উঠে দাঁড়ালো আর কিছু না বলেই আমার পিঠে একটা কিল মেরে চুলের মুঠো ধরে ঝাঁকাতে লাগলো। আরে আরে কি করছেন? সালা, তোর জন্য আমি পড়ে গেছি। আমার এত স্বাদের স্কুটিটা, তোর চুল ছিঁড়ে তোকে ট্রাক করে দিব। আরে লাগছে, ছাড়েন। অসভ্য মেয়ে কোথাকার। এভাবে কেউ কোনো অপরিচিত মানুষের চুল ধরে টানাটানি করে? চোরের মায়ের বড় গলা। সালা, তোর জন্য আমি অ্যাক্সিডেন্ট করছি। তুই আমার কাঁধে আঘাত না করলে আমি পড়তামই না। সব দোষ তোর। সালা, এতবার হরেন দিলাম, শুনতে পাস নাই? বয়রা কোথাকার। আরে আমি তো আমার মতোই হেঁটে যাচ্ছিলাম, কানে হেডফোন ছিল তাই শুনতে পাইনি। আপনি পিছন থেকে এসে ধাক্কা দিলেন আর কন্ট্রোল হারিয়ে পড়ে গেলেন। এখানে আমার দোষ কই? নিজেই তো ঠিক করে স্কুটি চালাতে পারেন না। প্লিজ আমার চুলগুলো ছেড়ে দেন। সব দোষ তোর। তুই আগে আমার স্কুটি ঠিক করে দিবি, তারপর তোকে ছাড়বো। আরে এভাবে চুল ধরে রাখলে কিভাবে ঠিক করব? আমার চুলগুলো ছেড়ে দিন। যা, ছেড়ে দিলাম। এবার আমার স্কুটিটা ঠিক করে দে। কি গুন্ডি রে! আমি ওর রাগি ফেস থেকেই কিছু বলার সাহস পাচ্ছি না। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি আসলো। দেখেন, আজকে প্রথমবার কলেজে যাচ্ছি। আপনার ঠিকানা আর ফোন নাম্বারটা দিন। আমি বিকালে আপনার স্কুটিটা ঠিক করে আপনার বাসায় দিয়ে আসবো। এতে মেয়েটার ঠিকানা ও ফোন নাম্বার পেয়ে যাবো। আপনারা আবার বলি দিয়েন না। মেয়েটি আমার আমার চুল ধরে জোরে জোরে ঝাঁকাতে লাগলো। ও মা গো, তোমার ছেলেকে আজ টাক করে দেবে গো। কেউ আর মেয়ে দেবে না গো। সালা, আমার নাম্বার চাস? তোর তো সাহস কম না? তুই আমার এলাকায় এসে আমার ওপর লাইন মারিস? ভুল হয়ে গেছে খালাম্মা, আমাকে মাফ করে দেন। কি বললি? আমি তোর খালাম্মা? আমি কোন দিক থেকে তোর খালাম্মা লাগি? হুম? আচ্ছা, সব দোষ আমার, সব কিছুর জন্য আমি দায়ী। প্লিজ আমার চুলগুলো ছেড়ে দিন। যা, ছেড়ে দিলাম। আর কখন আমার সামনে হিরো সাজতে আসবি না। আচ্ছা, কিন্তু আপনার স্কুটির কি করব? শোন, আমি কলেজে পড়ি। কলেজে গিয়ে যে কারোর কাছে জিজ্ঞেস করবি মিহি ও তার বন্ধুদের আড্ডা দেওয়ার জায়গাটা কই, তাহলে দেখিয়ে দিবে। আর কাল আমার স্কুটিটা ঠিক করে সেখানে গিয়ে দিয়ে আসবি। আর কাল যদি না দিস, তোর তো খবর আছে। গন্ডিটার নাম তাহলে মিহি। মনে মনে, ঠিক আছে, আমি কালই আপনার স্কুটিটা দিয়ে দেব। আর আমি ওই কলেজেই ভর্তি হয়েছি। ওই, তোর নাম ঠিকানা বল, যদি আমার স্কুটিটা নিয়ে পালিয়ে যাস। আমাকে কি আপনার চোর মনে হয়? হুম। কি? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে আপনার চোর মনে হয়? সব অ্যাঙ্গেল থেকে। যতক্ষণ না আমার স্কুটিটা ঠিক করে দিচ্ছিস,
আমার স্কুটিটা ঠিক করে দেওয়ার পর তোকে ভালো করে দেখে বলবো তোকে আমার কেমন মনে হয়। এখন তোর অ্যাড্রেস বল, তার আগে তোর ফোনটা দে। কেন? আমার ফোন দিয়ে কি করবেন? ফোন দিতে বলছি না তোকে? আমার চুল ধরে ঝাঁকাতে লাগলো। ও মা গো, তোমার ছেলেটার সাদের চুলগুলো ছিঁড়ে ফেললো গো। আন্টি, ফোনটা নিয়ে আমার চুলগুলো ছেড়ে দিন প্লিজ। ফোনটা এক হাত দিয়ে নিয়ে অন্য হাতে চুলগুলো ধরে জোরে একটা ঝাঁকুনি দিয়ে ছেড়ে দিল, সাথে হেডফোনটাও নিল। আমি আহ করে উঠলাম। এটা আমাকে আন্টি বলার শাস্তি। এবার পরিচয় দে, মিথ্যা বলে ফোন পাবি না। আমার নাম মেঘ, নাম তো শোনাই হোগা। ওই শালা, তোরে এত ভাব নিতে বলছি, ঠিক করে বল। বলছি আমি মেঘরাজ, সবাই মেঘ বলে ডাকে। বাবা সরকারি কর্মকর্তা, এখানে এবার ট্রান্সফার হয়ে এসেছে। মা গৃহিণী, ফ্যামিলিতে আরেকটা বড় ভাইও ভাবি আছে। আমি এবার অনার্স প্রথম বর্ষের ছাত্র, বড় ভাই জব খুঁজছে। এবার আমার ফোনটা দিন আর আপনার পরিচয়। আমি মিহি, আর কিছুই তোর জানার প্রয়োজন নেই। কাল যদি আমার স্কুটি না দিস তাহলে আমার ফুল পরিচয় জানতে পারবি। যা ভাগ। মেয়েটি না না মিহি চলে যেতে ধরলো। আমি স্কুটি ধরে দাঁড়িয়ে আছি। এই রে, গ্যারেজ কোথায় এইটাও তো জানি না, স্কুটি ঠিক করব কিভাবে? মিহির থেকেই তো জানতে পারি। মিস মিহি, মিস মিহি। সালা শুনেও না শোনার ভান করে। এই যে মিহি আন্টি বলার সাথেই আমার দিকে ফিরে তেড়ে আসতে লাগলো। আমি স্কুটিটা স্ট্যান্ড দিয়ে দাঁড় করে একটু পিছিয়ে গিয়ে দাঁড়ালাম। ওই তুই আবার আমাকে আন্টি বলছিস? আজ তো তুই শেষ। আপনাকে আন্টি বলার পেছনে আপনার হাত আছে। আগে আমার কথাটা শুনুন, তারপর রাগ করবেন। আমি ব্যাগ কাঁধে বাঁধিয়ে মাথায় 2 হাত দিয়ে রাখলাম। বলা যায় না যেই মেয়ে দৌড়ে এসে আমার চুল ধরতে পারে। বল। দেখেন, আপনাকে আমি আন্টি বলার আগে যে ডাকছিলাম আপনি শুনতে পাইছিলেন। ব্যাস, তাহলে কেন আপনাকে আন্টি বলেছি নিশ্চয়ই বুঝতে পারছেন। না, আমার শুনতে ইচ্ছে হয়নি, তাই শুনি নাই। তুই আন্টি বলছিস কেন? আচ্ছা সরি, এখন দয়া করে বলবেন কি গ্যারেজটা কোথায়? আমি কেন বলবো? তুই আমাকে আন্টি বলেছিস। এখন যেখান থেকে পারিস কাল কলেজে ক্লাস শুরু হওয়ার আগে আমার স্কুটি ঠিক করে নিয়ে ওই জায়গায় হাজির হবি। এটাই তোর শাস্তি। বলেই চলে গেল। যাহ বাবা, একে তো নিজের দোষ স্বীকার করবে না, আবার কিছু বললেই কেউটে কোখরা সাপের মতো ফনা তুলে তেড়ে আসবে। দেখে তো মনে হয় বয়সে আমার ছোট, তবে অবশ্য রাগলে তাকে বেশ লাগে। আমি স্কুটি ঠেলে কলেজে মোড়ে গেলাম। সেখান থেকে একটা লোকের কাছে গ্যারেজের ঠিকানা জেনে নিলাম। তারপর গ্যারেজে গিয়ে স্কুটিটা ঠিক করতে রাখতে বললাম। তারপর কলেজে চলে আসলাম। কলেজে গিয়ে দেখি ক্লাস একটা প্রায় শেষের দিকে, তাই না ঢুকে বাইরে দাঁড়িয়ে আছি। এমন সময় একটা ছেলে চুল এলোমেলো আসলো দৌড়াতে দৌড়াতে, এসেই ক্লাসে ঢুকতে গেল, কিন্তু স্যার ঢুকতে দিল না। 5 মিনিটের মতো বাকি আছে, তাই হয়তো। ছেলেটা বাইরে দাঁড়িয়েই জোরে জোরে শ্বাস নিচ্ছে, মুখে তার মুচকি হাসি, দেখে মনে হচ্ছে যেন এভারেস্ট জয় করছে। আমি তার কাছে গেলাম। এক্সকিউজ মি ভাই, আপনি কি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট? জি, আপনি? জি আমিও। আমি মেঘ, ফ্রেন্ড। ফ্রেন্ড? তাহলে তুই করে বলি। কিন্তু তোকে তো আগে কখনো কলেজে দেখি নাই। আমি তো এখানে আসছি আজ 3 দিন হচ্ছে, দেখবি কি করে? বাবা সরকারি চাকরি করে ট্রান্সফার হয়েছে, তাই এই এলাকায় আসা। আগে অন্য কলেজে পড়তাম। বুঝলাম। কিন্তু তোর বিষয়টা আমার মাথায় ঢুকলো না। এমনভাবে দৌড়ে আসলি যেন তোকে কুত্তায় ধাওয়া করছে। ভাই আর বলিস না, আমার একটা কিউট সুন্দর দজ্জাল বোন আছে, সবসময় আমার পিছে লেগে থাকে। আর সেই রাগী গুন্ডি কিছু বললেই আমার উপর টর্নেডো চালায়। ছোট সন্তান, তাই বাবা মা ওকে বেশি ভালোবাসে আর সবসময় ওর পক্ষ নিয়ে কথা বলে। আজ সকালে ঘুমাইছিলাম, কলেজে না আসার ইচ্ছে ছিল। ভাই রে কি বলবো, বোনটা কই থেকে এসে চুল ধরে টেনে তুললো, তারপর আচ্ছা মতো কেলালো আর বলল শাহজাহান স্যারের, যে স্যার ক্লাস নিচ্ছেন, ক্লাস চলাকালীন কলেজে উপস্থিত না হতে পারলে বাসায় গেলে আবার কেলাবে। ভাই, ভালো স্টুডেন্ট হওয়ার স্যারদের সাথেও তার ভালো সম্পর্ক। আমি নিশ্চিত ওই স্যারের কাছে ফোন করে শুনবে, আর স্যার যদি না বলে তাইলে আমাকে কাপড় কাচার মতো করে ধোলাই দিবে। জানি না কার ওপর রাগ করছে, আর সেই রাগ আমার উপর ছাড়ছে। সবসময় অন্যের রাগ আমার উপর ছাড়ে। শুনে মজা পাইলাম। একদিন দেখাস তোর বোনকে। আমাদের কথা বলার মাঝে স্যার বেরিয়ে গেলেন। আমরা ক্লাসে গিয়ে বসলাম, একে একে সবগুলো ক্লাস করলাম। নাইম ওর বন্ধুদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। একদিনেই নাইম ও তার বন্ধুদের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠলো। কলেজ শেষে বাসায় আসলাম, তারপর খেয়ে একটা ঘুম দিলাম। ঘুম ভাঙলো ফোনের টানে। ফোন হাতে নিয়ে দেখি নাইম ফোন দিচ্ছে। ফোন রিসিভ করার পর, হ্যালো বল।
আমরা সবাই কলেজের মোড়ে আড্ডা দিতেছি, তুই আয়। আচ্ছা 5 মিনিট অপেক্ষা কর, 10 মিনিটে আসতেছি। আমি ফ্রেশ হয়ে কলেজে মরে গেলাম। সেখানে পৌঁছে দেখি নাইম, রাকিব, সিহাব, স্বপ্নিল, ইসমাইল, উজ্জ্বল তারা বসে আছে, আড্ডা দিচ্ছে। ওরা সবাই ফ্রেন্ড। আজ কলেজের নাইম ওদের সাথে পরিচয় করে দিয়েছিল। আমি ওদের কাছে গেলাম, ওরা আমাকে বসার জায়গা করে দিল। আমি বসে বললাম, কী রে, সবাই মনে হয় নাইমকে পজাচ্ছিস? হরে ভাই, সারা সবগুলোর গার্লফ্রেন্ড আছে আর আমার নাই। শালা গার্লফ্রেন্ড বানাতে গেলে সাহস লাগে, তোর বেলায় সেটাই নাই। দেখ এই হালার বদলায় দুইটাই চালায়, আর তুই ছি। দেখলি তো ভাই, আজকে আমার গার্লফ্রেন্ড নেই বলে এরা আমাকে কেমন করে অপমান করে। যা, তোকে কাঁদতে হবে না, আমি হেল্প করবো তোর চরিত্র থেকে গার্লফ্রেন্ড না থাকার কলঙ্কটা মুছতে। আগে বল, তোর পছন্দের কেউ আছে নাকি? না। বুঝলেন না তো? নাইমের পাশে সিহাব বসেছিল। ওই হালাই আবার বেশ মোটা গোটা ওই নাইমের কথা নিচু কানে করে ধরলো। অমনি সবাই নাইমের পিঠে যে যেমন পারলো হাত সাফ করলো। আমি বাদে মিনিট খানেক পর ওকে ছেড়ে দিল। ও মারে, জ্বলে গেল। পিঠে হাত দিয়ে বললাম কথাটি, সালা আমার যেদিন গার্লফ্রেন্ড হবে সেদিন তোদের এক এক করে দেখে নিব। সে তোর হলে দেখা যাবে। মেঘে হালা মিথ্যা কথা বলতেছে। সে ক্লাস 10 থেকে একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু বলতে পারে না, শুধু আমাদেরকেই বলে দিতে বলে। ইন্টার ফার্স্ট ইয়ারের সময় আমরা জোর করে ওকে ওই মেয়ের কাছে প্রপোজ করতে পাঠাইছিলাম। আলাই কি বলছিল জানি না, উল্টা দিয়েই দৌড়ে চলে আসছিল। এখনো শুধু দূর থেকে হাঁ করে দেখে যা, আবার বলে কি কাউকে পছন্দ করে না। তো কি করব? ওর সামনে গেলেই আমার হার্ট যেন মুখ দিয়ে বাইরে চলে আসে, প্রক্রম হয়। আমি কি করব? বেশ জটিল প্রেম তোর দেখছি। তো মেয়েটিও কি তোকে পছন্দ করে, নাকি তার বয়ফ্রেন্ড আছে? না না, ওর কোনো বয়ফ্রেন্ড নাই। কিরে অদেক বলিস কেন, পুরো বল। দুজনে ক্যাম্পাসে বসে সেই 19 শতাব্দীর প্রেমালীলা চালায়। এই একবার ওর দিকে তাকায় আর ও একবার ওর দিকে তাকায়। কি প্রেম মাইরি, কিন্তু কেউ কাউকে বলে না। ভাই, তার উপর আবার মেয়েটা ওর বোনের বেস্ট ফ্রেন্ড। ওই যে একবার ফুল দিয়েছিল, ওটা ওর বোন কেমনে জানি দেখে ফেলা যায়। এর জন্য ওর বোন ওকে এমনভাবে খেলাইছে যে 5 দিন কলেজ আসতে পারে নাই। তার উপর আবার ওকে নিজের সেলুনে নিয়ে গিয়ে টাক করে দিয়েছিল। আচ্ছা, আমি তোদের প্রবলেম সলভ করে দিতে পারি, কিন্তু তার পরিবর্তে তোকে সবাইকে ট্রিট দিতে হবে। ভাই আমি রাজি, কিন্তু আমার গন্ডি বোনটা যেন আমাকে কিছু না বলে, সেইটাও তোর মাথায় রাখতে হবে। ওকে ডান, কিন্তু এর জন্য তোকে ডাবল ট্রিট দিতে হবে। কি বলিস সবাই? ভাই, তোর সাথে আমরা একমত। হালার মোটকারে খাওয়ার কথা একবার বললেই হলো। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। পরের দিন সকালে একটু আগে বাসা থেকে বের হলাম। তারপর গ্যারেজ থেকে মিহির স্কুটিটা নিয়ে সেটা চালিয়ে কলেজে আসলাম। মিহির বলা জায়গায় স্কুটিটা রেখে সেখানে বসে ফেসবুকে নিউজ ফিড দেখছি। কিছুক্ষণ পর হঠাৎ করে আমার ওপর টর্নেডো শুরু হলো। বুঝলেন না তো? পিছে থেকে কেউ আবার চুল ধরে সেই জোরে ঝাঁকি দিচ্ছে। ও মারে, কে বে? চুল ছাড়, না হলে তো খবর আছে। কিচ্ছু বলে না, বাট চুল ধরে ঝাঁকাতেই আছে, যেন আমার সব চুল ছিঁড়ে ফেলবে। আমি মাথায় হাত দিয়ে যে আমার চুল ধরেছে তার হাত দুটো ধরলাম। ও মা, এত নরম হাত, একেবারে তুলোর মতো, নিশ্চিত কোনো মেয়ে। কিন্তু আমি তো এখানকার কোনো মেয়েকে চিনি না, মিহি ছাড়া। তবে কি এটা মিহির হাত? আমি ওই হাত দুটো ধরে পিছনে ফিরলাম। এ মা, এ তো সত্যি সত্যি মিহি। ওই, আপনার সমস্যা কি? যখনই দেখা হয় আমার চুলের উপর অত্যাচার করেন। অনেক বড় সমস্যা। কি সমস্যা? কাল দোষ ছিল আপনার, তাও আমার চুলগুলো ধরে আচ্ছা মতো ঝাঁকাইছেন, কিন্তু আজ তো আমি কিছুই করে নেই। তাইলে তুই আমার স্কুটি চালিয়েছিস কেন? যেখানে আমার পাপা ভাইয়া আমার স্কুটি চালায় না, সেখানে তোকে আমার স্কুটি চালানোর অধিকার কে দিয়েছে? এইটা কোন কথা কইলেন আপনি? আমি কি সেই গ্যারেজ থেকে স্কুটিটা ঠেলে আনবো নাকি? তাও আবার ভালো স্কুটি? হ্যাঁ, তাই করবি। আচ্ছা বাদ দেন, আপনার স্কুটি তো আপনি পেয়েছেন। এবার আমার ফোন আর হেডফোনটা ফেরত দেন। না দিলে? না দিলে আমি প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করব। এই তোরা শুনেছিস? এই ব্যাটার নাকি আমার বিরুদ্ধে প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করবে। মিহি ওর পিছনে থাকা বান্ধবীদের বলল। প্রিন্সিপাল স্যার কে জানিস? আমার বড় পাপা। আর আমার পাপা এই শহরের পুলিশ কমিশনার। কারো সাহস নেই আমাকে কিছু বলার। এই যে তোর ফোন আর হেডফোন ব্যাগ থেকে বের করলো। ভাবছিলাম তোকে দিয়ে দিব, কিন্তু তোর মনে হয় নেওয়ার বেশি একটা ইচ্ছা নেই। না না প্লিজ, ফোনটা দেন, আর হেডফোনটা চাইলে আপনি রাখতে পারেন। ওই সালা,
তোর কি আমাকে ভিখারি মনে হয়? যা, তোকে তোর ফোন আর হেডফোন দুটোই দিয়ে দিব, কিন্তু এর জন্য তোকে সবার সামনে 50 বার কান ধরে উঠবস করতে হবে। কি, ক্যাম্পাসের সকলের সামনে আমাকে কান ধরে উঠবস দিতে হবে? তাও আবার একবার না, 2বার না, পুরো 50 বার? সরি, আমি পারবো না। আমার ফোনটা দেন। না পারলে কি আর করার, এই যে তোর ফোন আর হেডফোন আমার পকেটে রাখলাম, সাহস থাকলে নিয়ে দেখা। দেখেন, আমার কিন্তু রাগ উঠছে, আর রেগে গেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আপনার পাপা কমিশনার হতে পারে, কিন্তু আমি তার ভয় পাই না। আর সাহসের কথা বললেন না, সেটা আমার একটু বেশি আছে। কিছু করলে পরে আপনি পস্তাবেন। তাই নাকি? বেশ, দেখি তোর কেমন সাহস। বলার সাথে সাথে মিহির কোমরে হাত দিয়ে টেনে আমার সাথে মিশিয়ে ফেললাম। তারপর কিছু বলার সুযোগ না দিয়েই ওর মাথার পেছনে হাত দিয়ে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিলাম। মিহি চোখ বড় বড় করে তাকিয়ে আমার থেকে নিজেকে ছাড়িয়ে দিতে চেষ্টা করলো, কিন্তু আমি এক হাতে কোমর ও অন্য হাতে মাথা চেপে ধরে ছাড়াতে পারলো না। প্রায় 5 মিনিট মতো ওকে কিস করলাম। এর মাঝে ওর পকেট থেকে আমার ফোন আর হেডফোনটা নিয়ে নিলাম। তোমার ঠোঁটের স্বাদ কিন্তু সেই। আর একটা কথা, আই লাভ ইউ। কাল প্রথম থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছি। তখন বলতে পারিনি, কিন্তু এখন বললাম। বলেই চলে যেতে নিলাম, পিছন ফিরে আবার বললাম, এখন থেকে রাগটা কমাও, আর কাল থেকে এইসব ছেলেদের শার্ট প্যান্ট পরবা না। পরলে কিন্তু তোমার সাথে কি করব আমি নিজেও জানি না। লাভ ইউ জানো। পরে কথা বলবো, বাই। আমি চলে আসলাম। মিহি আর ওর ফ্রেন্ডরা এখনও হাঁ করে আছে। একটু আগে কি হয়ে গেল সব তাদের মাথার উপর দিয়ে গেল। ক্যাম্পাসের ভেতরে এমন একটা ঘটনা ঘটে গেল, কিন্তু সবাই তা দেখেও কিছু বলল না, কেননা সবাই কম বেশি মিহির সম্পর্কে জানে। কেউ কিছু না বললেও একজন ঠিকই ঘটনাটা ভিডিও করে রাখলো। আমি বেশ একটু এগিয়ে আবার পেছনে থেকে ফিরে মিহির দিকে চাইলাম। দেখি মিহি মাথা নিচু করে কান্না করছে। এবার আমার খারাপ লাগছে, কেননা হাজার হলেও সে একটা মেয়ে, আর তার মান সম্মান আমি ধুলোয় মিশিয়ে দিলাম। আমি হাঁটতে হাঁটতে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে মাথা নিচু করে একটা বেঞ্চে বসে আছি। একটু পর আমার পায়ের উপর কেউ ফোন রাখলো, আর ফোনে আমি মিহিকে কিস করছি সেই ভিডিওটা প্লে হচ্ছে। আমি ফোনটা হাতে নিয়ে চোখ বড় বড় করে সামনে তাকলাম। কী রে মামা, মেয়েটাকে চিনিস নাকি? বেশ তো ক্যাম্পাসে সকলের সামনে কিস করে আসলি, আর এখন মাথা নিচু করে বসে আছিস? না রে মামা, খালি নামটা জানি মিহিতা, আর আজ জানতে পারলাম ওর বাবা এই শহরের কমিশনার এবং ওর বড় পাপা নাকি আমাদের প্রিন্সিপাল স্যার। তো ভালো টালো বাসিস নাকি? এমনি এমনি কিস করে আসলি নাকি? না রে দোস্ত, ওকে সত্যি ভালোবাসি, খুব বেশি ভালোবেসে ফেলেছি। কাহিনী কি মামা, খুলে বলতো। 4 দিন এসে এলাকার গুন্ডি মেয়েটিকে ভালোবেসে ফেলেছ, তারপর ওদের কালকে আর আজকে সব কিছু খুলে বললাম। সত্যি ওকে খুব বেশি ভালোবেসে ফেলছি রে দোস্ত। আমি কি করে পারলাম সকলের সামনে ওকে এভাবে অপমান করতে? কিন্তু আমি ওসব কিছুই করতে চাইনি রে দোস্ত। কিন্তু কিভাবে কি হয়ে গেল আমি বুঝতে পারি নাই। এখন বুঝতে পারছি আমি কিভাবে এটা করতে পারলাম, যে তখন নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না। আরে মাথা তোল, এ কি কাঁদছিস কেন? কই, আমি কাঁদছি না তো। চোখে হাত দিয়ে দেখ তো। আমি চোখে হাত দিতেই ভেজা মনে হলো। আরে আরে দোস্ত, কাঁদতে হবে না, এখন চাকরির জন্য চেষ্টা করতে শুরু করে দে। আফটার অল আমার একটা মাত্র বোন, তাকে তো আর বেকার ছেলের হাতে তুলে দিতে পারি না, তাই না? মানে আমি অবাক হয়ে নাইমের দিকে তাকালাম। পাশ থেকে রাকিব, ইসমাইল, স্বপ্নিল, উজ্জ্বল, সিহাব সবাই অবাক হয়ে নাইমের দিকে তাকিয়ে আছে। কি রে, তোর আমার দিকে এমন করে তাকিয়ে আছিস কেন? তুই এত সহজে মেনে নিলি? এতে না মানার কি আছে? একদিনে যা বুঝলাম মেঘ খুব ভালো একটা ছেলে। তাছাড়া ওর চোখে আমি আমার বোনের জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছি। কি, মিহি তোর বোন? হ্যাঁ রে, আমার একটা মাত্র কিউট রাগী গন্ডির দজ্জাল বোন। আমি শুধু ওর বেস্ট ফ্রেন্ডকে ফুল দিয়েছিলাম, তা আমাকে যে কেলানি দিয়েছিল, তুই তো ওকে ডাইরেক্ট কিস করলি। তোর যে কী অবস্থা করবে ভাবতে আমার শরীরের লোম খাড়া হয়ে যাচ্ছে। সালা, কই পাশে থেকে একটু সাহস দিবি, তা না উল্টো ভয় দিচ্ছিস। কেন, তোর নাকি আবার সাহস একটু বেশি? ধুর বেটা, সাহস আছে অন্যান্য বিষয়ে, এই বিষয়ে না। কি রে, তোরা কিছু বলিস না কেন? আমরা আর কি বলবো, তোদের শালা দুলাভাইয়ের কথা শুনছি। আইডিয়া কি? মিহু আমাকে কিছু করতে না বলতে আসলে আমি নাইমের কথা বলে কাটিয়ে যাব। কি? ওই বেটা, আমার কথা বলে কাটিয়ে যাবি মানে? আমি কি তোকে বলেছিলাম যে আমার বোনকে গিয়ে কিস করগা? ভালো আইডিয়া দিলি। উম্মা, এখন একটা ভালো জবের দরকার। সামনে শীতকাল, আর শীতকাল একা শুইতে মন চায় না। জবটা হলেই তোর বোনকে আমার করে নিব। যা সালা, তোকে বলেছিলাম আমারটার সাথে সেটিং করে দিতে, সেখানে সালা নিজেরটা সেট করে নিল।
তার ওপর আবার আমার বোনকে। সালা, চিন্তা করিস না, আগে একটা ভালো জব খোঁজ। জব পেলে তোর পছন্দের মেয়ের সাথে তোর বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেব। এখন তোর বোনের ফোন নাম্বারটা দে। নে, 01629 ... এখন চল, ট্রিট দিবি। আচ্ছা চল। আজ আর ক্লাস করা হলো না, রেস্টুরেন্টে গিয়ে ওদের খাওয়ালাম। এরপর সারাদিন ঘোরাঘুরি করলাম। ঘুরতে ঘুরতে বেশ রাত হয়ে গেল। বাড়িতে আগেই ফোন করে জানিয়ে দিয়েছিলাম। নাইম রাকিবের সাথে ওর বাসায় চলে গেল। সবাই যার যার বাসার দিকে চলে গেছে। এখন আমি একা একা বাসায় যাচ্ছিলাম। মেন রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কলেজ থেকে। 50 মিটার মতো দূরে আছি, এমন সময় একটা জোরালো শব্দ শুনলাম। মনে হলো গুলির শব্দ। আমি দ্রুত হেঁটে কলেজের গেটে পৌঁছলাম। গেটের পাশে দেখলাম একটা পুলিশের গাড়ি দাঁড় করানো। তারপর গেট থেকে উঁকি দিয়ে দেখি ক্যাম্পাসে 15 জন লোক দাঁড়িয়ে আছে আর 3 জন শুয়ে আছে। তারা যে দিকে তাকিয়ে আছে সেদিকে তাকিয়ে দেখি তাদের থেকে কিছু দূরে গাছের আড়ালে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে। এরপর ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকা লোকগুলো তাদের পেছন থেকে গান বের করে গুলি করতে লাগলো। দুই পক্ষের গোলাগুলিতে পুলিশের সবাই মারাত্মকভাবে আহত হলো। মারা গেল কিনা বুঝলাম না, কিন্তু বিপক্ষে 7 জন মারা গেছে। 3 জন শুয়ে কাতরাচ্ছে আর বাকি 5 জন এখনো দাঁড়িয়ে আছে। তখন তারা দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করলো আর দেখলাম তারা যাওয়ার সময় কিসের একটা ব্যাগ নিয়ে গেল। তারা কলেজের পিছন গেটের দিকে এগোতে লাগলো। তাই আমি দ্রুত গেট টপকে ভিতরে ঢুকে আহতদের কাছে গেলাম। যারা 2 জন কাতরাচ্ছিল তাদের একজনের কাছে একটা গান পড়ে থাকতে দেখলাম। সেটা তুলে ম্যাগাজিন চেক করে দেখলাম এখনও 5টা গুলি আছে। আমি গানটা পুনরায় লোড করে ওই পালিয়ে যাওয়া লোকগুলোর দিকে এগোলাম তাদের মারার উদ্দেশ্যে। আর যাওয়ার সময় জুতা খুলে গেলাম যাতে করে শব্দ না হয়। আমি দৌড়ে যাওয়ার কারণে দেখলাম তারা বেশি এগোতে পারে নাই, গেট লাগানো ছিল। তাই সেটার উপর দিয়ে পার হতেই তাদের টাইম লাগছে। 4 জন পার হয়ে গেছে এবং 1 জন তখনও গেটের উপরে রয়েছে। আমি দেওয়ালের গা দিয়ে গেটের দিকে এগোলাম। গেটের কাছে গিয়ে অপেক্ষা করতে লাগলাম লোক নামার জন্য। লোকটা নামার পর তারা সামনে এগোনোর জন্যই যেই পিছে ফিরল, সাথে সাথে আমি গেটের ফাঁক দিয়ে তাদের মাথার দিকে গান সেট করে গুলি ছুঁড়লাম। তারা আমার দিকে ফেরার সময় পেল না। আগে কখনো গান না চালালেও তারা আমার থেকে মাত্র 8-9 ফিটের দূরে থাকায় গুলিটা ঠিক মাথায় লাগছে। মুহূর্তেই 5 জন মারা গেল। তারপর আমি গেট টপকে ব্যাগটা নিয়ে সামনের গেটের দিকে এগোলাম। সামনের গেটেও তালা দেওয়া ছিল। লাস্ট গুলিটা ছুঁড়ে তালা খুললাম। এরপর পুলিশগুলোর কাছে গেলাম। গিয়ে দেখি তারা 10 জন। তাদের ভেতর 8 জন কোনো নড়াচড়া করছে না। মারা গেল কিনা বুঝলাম না। 2 জনের জ্ঞান আছে। একজনের কাছ থেকে কোনো রকমে জেনে নিলাম গাড়ির চাবি কার কাছে। তারপর ওই লোকটার পকেট থেকে গাড়ির চাবি বের করে নিয়ে গাড়ির কাছে গেলাম। গাড়িটা নিয়ে কলেজের ভেতরে ঢুকিয়ে প্রথমে পুলিশের লোকগুলোকে গাড়িতে তুললাম। তারপর অপরাধীদের সেই 2 জন বেঁচে ছিল তাদের কাছে গিয়ে আমার কাছে থাকা গানটা দিয়ে তাদের মাথার পেছনে আঘাত করে অজ্ঞান করে তাদেরকেও গাড়িতে তুললাম। এরপর নিজে গাড়ি চালিয়ে হসপিটালে পৌঁছালাম। হসপিটালে পৌঁছে হসপিটালের কর্মচারীদের সাহায্যে সবাইকে হসপিটালের ভিতরে নিয়ে গেলাম। ডাক্তার এসে গুলি লাগা দেখে এত রাতে কিছু করতে চাইল না। আমি তখন আমার কাছে থাকা গানটা তার মাথায় ঠেকালাম। যদিও তাতে কোনো গুলি নাই, ডাক্তার ভয়ে রাজি হয়ে গেল। তিনি আরও কিছু ডাক্তারকে ফোন করে ডেকে নিয়ে তাদের সাথে নিয়ে ওটিতে ঢুকলো। আমি বাইরে বসে আছি, নিজের কাছে এখন খারাপ লাগছে। আমি আজ 5টা মানুষ খুন করে আসলাম। আদৌ জানি না তারা দোষী নাকি নির্দোষ। ফোন বের করে দেখি রাত 2:17 বাজে। আমি ভাইয়ের কাছে ফোন দিলাম। হ্যালো ভাইয়া। কিরে, কই তুই? এত রাত হয়ে গেছে, তুই এখনো বাসায় এলি না? আমি ঠিক আছি, আমি আজ আসতে পারবো না। এক বন্ধুর বাসায় আছি। বাসায় চিন্তা করতে না বারণ করো। আচ্ছা, সাবধানে থাকিস। তারপর ফোন কেটে দিলাম। তারপর বসে থেকেই ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো একটা নার্সের ডাকে। তিনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার, এদের এখন কি অবস্থা? দেখেন, তারা সবাই গুরুতর আহত। 4 জন অনেকটাই সুস্থ। তাদেরকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। সকাল 10টার দিকে তাদের জ্ঞান ফিরতে পারে, আর বাকি কয়জনের কয়েকদিন লাগবে জ্ঞান ফিরতে। ডাক্তার ভয়ে ভয়ে বলল। ডাক্তারের সাথে আরও কিছুক্ষণ কথা বললাম। এরপর আমি তাদের কেবিনে গেলাম। কারোর জ্ঞান ফেরে নাই, তাই একটা চেয়ারে বসে ফেসবুক চালাচ্ছি। এমন সময় তাদের কারোর ফোনে কল আসলো। ফোনটা হাতে গিয়ে দেখলাম কমিশনার স্যার ফোন দিয়েছেন। আমি ফোন রিসিভ করে তাকে হসপিটালের ঠিকানা দিয়ে চলে আসতে বললাম। 9:30টার দিকে ডাক্তারের সাথে ফর্মাল ড্রেসে একজন পুলিশ আসলো। একটু পর জানতে পারলাম তিনি এই শহরের কমিশনার। স্যার, ইনি কাল রাত 2টার দিকে এনাদেরকে হসপিটালে আনছিলেন। স্যার, আমাকে এবারের মতো মাফ করে দেন প্লিজ।
তিনি পকেট থেকে রুমাল বের করে সেইটা দিয়ে ধরে গানটা নিল। তারপর ব্যাগটা ফ্লোরে রেখে সেইটা খুললো। তারপর আরও কিছু কাজ করলো। এরপর দাঁড়িয়ে আমাকে তার কাছে ডাকলো। তোমার পরিচয়? জি স্যার, আমি কলেজে অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আর পরিচয়? আমার পরিচয় দিলাম। স্যার অবাক হয়ে আমার দিকে তাকালো। তুমি কি জানো এই ব্যাগে কি আছে? না স্যার, আমি ব্যাগটা খুলি নাই। কীভাবে বলবো? স্যার প্লিজ আমাকে জেলে দেবেন না, আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এই ব্যাগে ড্রাগস রয়েছে যার মূল্য কয়েক কোটি টাকা। আর তুমি কাল কাদের মেরেছো জানো? এই শহরের সব থেকে বড় মাস্তান ইয়াসিন শিকদারের ডান হাত ইউসুফকে। আই এম প্রাউড অফ ইউ মাই বয়। তুমি নিজেও জানো না কাল তুমি সমস্ত দেশের জন্য কত বড় উপকার করেছো। আর তুমি ভয় পেও না, তোমার ব্যাপারে কেউ কিছু জানবে না, আর তোমাকে জেলেও যেতে হবে না। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো তোমার প্রাপ্য। পুলিশ অনেক চেষ্টার পরেও যে কাজ করতে পারেনি, তুমি নিজের অজান্তে সেই কাজটা করে দিয়েছো। বলো, আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি? স্যার, আমার বড় ভাই পড়ালেখা শেষ করে বেকার বসে আছে, চাকরির ইন্টারভিউ দিতে গেলেই টাকা চায়। যদি তার জন্য কিছু একটা করে দিতে পারেন তাহলে। এই নাও আমার কার্ড। কাল তোমার ভাইয়ের সকল দরকারি কাগজ নিয়ে স্টেশনে চলে এসো, সাথে তোমার ভাইকেও নিয়ে এসো। জি, অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার, আমি কি এখন বাসায় যেতে পারি? এরপর বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমালাম। পরের দিন ভাইকে নিয়ে কমিশনার স্যারের সাথে দেখা করতে গেলাম। স্যার, ভাইয়ের সকল কাগজ দেখে বললেন, সামনের সপ্তাহে এসে আমার সাথে দেখা করবে। তারপর তাকে চলে যেতে বললেন। ভাইয়া আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে চলে গেল। তারপর স্যার বললেন, আমি চাই তুমি পুলিশে জয়েন করো। তোমার মতো সাহসী ছেলে পুলিশে অনেক দরকার। আচ্ছা স্যার, আমি রাজি, কিন্তু স্যার আমি কিছু শর্ত আছে। আমি স্পেশালভাবে নিয়োগকৃত আন্ডার কভার অফিসার হয়ে যোগ করতে চাই, যে নিজে অপরাধীদের সরাসরি যে কোনো শাস্তি দিতে পারবে, আর কেউ আমাকে কোনো প্রকার অর্ডার করতে পারবে না। যদি আমার শর্তে রাজি হন তাহলে আমিও রাজি। ঠিক আছে, আমাকে একদিন সময় দাও, কাল তোমাকে জানাবো। তোমার নাম্বারটা দাও। স্যার, আর একটা কথা, আমি আমার বন্ধুদেরকেও আমার সহযোগী হিসেবে চাই। যদি তারা রাজি হয় আমি ওদের সাথে কথা বলবো, যদি আপনি আমার সাথে রাজি হন। ওকে, তুমি এখন যাও। কাল ফোন দিলে চলে এসো, তোমার বন্ধুদের সাথে কথা বলো, দেখো তারা রাজি হলে তাদেরকেও নিয়ে এসো। বাসায় ফিরে লাঞ্চ করে ঘুমালাম। বিকালে নাইমের ফোনে ঘুম ভাঙলো। আরে দুলা ভাই, কই আছিস? মাঠে চলে আস, খেলা আছে, বাজি ধরছি 3,000 টাকা। আবে সারা, সম্মান দিয়ে কথা বল। আর এখন ঘুমিয়ে আছি, আমি যেতে পারবো না। তো সম্মানের গুল্লি মারি, ভাই আয় না প্লিজ। ওকে, আসবো, যদি খেলায় জিততে পারি 2,000 টাকা আমার। যা ভাগ শালা, আমরা কি আঙুল চুষবো? তোমরা আঙুল চষো আর ললিপপ চষো, তাতে আমার কিছু যায় আসে না। ভাই এমন করিস কেন? আয় না প্লিজ। আমার সাথে রাজি থাকলে আসতে পারি, না হলে বল, আমি ঘুমাবো। আচ্ছা রাজি, আয়। এরপর ফ্রেশ হয়ে মাঠে চলে আসলাম। খেলা শুরু হলো। প্রথমে বিপরীত দল ব্যাটে গেল। 12 ওভারের খেলা। ওরা 11 ওভারে 125 করে অল আউট হয়ে গেল। 126 রানের টার্গেট। এরপর আমরা ব্যাটে 6 ওভারে 3 উইকেটে 28 রান করছে। এবার আমি ব্যাটে গেলাম। আমি টিকে আছি। আমি পার্টনার চেঞ্জ হচ্ছে বারবার। শেষ পর্যায়ে 6 বলে 6 রান লাগবে। আমাদের 4 উইকেট পড়ে গেছে। আমি এখন ব্যাটে। লাস্ট ওভারের ফার্স্ট বল ডট গেল। সেকেন্ড বল করলো ফুল ড্যাশ বল। চোখ বুজে গায়ের জোরে ব্যাট চালালাম। আমাদের দলের সবাই চিল্লিয়ে উঠলো। আমি চোখ খুললাম, চেয়ে দেখি বল শূন্যে ভাসছে। বলের দিকে লক্ষ্য করে দেখলাম বলটা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একটা মেয়ের একদম পাশে গিয়ে ল্যান্ড করলো। মেয়েটি মাঠের দিকে ফিরে তাকালো। এ কি, মেয়েটার কেউ নয়, এ তো মিহি। তারপর মিহি বলটা নিয়ে মাঠের ভেতরে আসলো। একেবারে আমার সামনে এসে দাঁড়ালো। আমি ওর রাগী চেহারায় হারিয়ে গেছি। মিহু আমার গালে ঠাস করে 10 কিল ওজনের এক চড় বসিয়ে দিল। ভাই কি বলবো, মিহু দেখতে যেমন সুন্দর, সাথে সেই লেভেলের রাগী। চড় খেতেই বাস্তবে ফিরলাম। গালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখি মিহি দাঁড়িয়ে। আরে ওই তো রাস্তায় ছিল, এখানে কেমনে আসলো? চারপাশ তাকিয়ে দেখি মাঠে কোনো পশু পাখিও নাই, শুধুমাত্র আমরা দুইজন ছাড়া। সবগুলো আমার ফেলেই হাওয়া হয়ে গেছে। আমি চারপাশে তাকিয়ে দেখছি কোনো পথ দিয়ে সহজে পালানো যাবে। এমন সময় মিহি আমার তলপেটে একটা ঘুষি দিল। ও মা বলে আমি ব্যথায় পেটে হাত চেপে ধরে সামনে ঝুঁকে গেলাম। সামনে ঝুঁকতেই কান চোয়াল বরাবর দিল এক থাপ্পড়। ভাই, যদি কেউ মেয়েদের হাতে থাপ্পড় খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন কেমন লাগে। বাস্তবে আম্মু ছাড়া কোনো মেয়ের মার খাই নাই।
মাঠে পড়ে গেলাম, এক হাত পেটে আর এক হাত গালে দিয়ে শুয়ে আছি। মিহি কোন সময় বা সুযোগ না দিয়েই আমার বুকের ওপর বসলো, আর বসতেই আমার চুলগুলো মুঠি করে ধরলো। এরপর শুরু হলো ঝাঁকানি। মনে হচ্ছে আমার ঘাড়, মাথা আর চুলের উপর দিয়ে 2009 সালের মতো একটা আইলা ঝড় বয়ে চলেছে। কতক্ষণ ঝাঁকাইলো বলতে পারবো না। ছেড়ে দেওয়ার পর মনে হলো আমার মাথা আর আমার শরীরের সাথে জুড়ে নেই, যেন আলাদা হয়ে গেছে। চুল ছেড়ে দেওয়ার পর আমি মিহির দিকে তাকালাম। চোখে চোখ পড়তেই দেখি মিহির চোখ দিয়ে আগুন ঝরছে। আমি ওর চোখের দিকে তাকিয়ে থাকার সাহস পাইনি। মাটিতে মাথা দিয়ে চোখ বুজে শুয়ে রইলাম। মিহি এখনও আমার বুকের ওপর বসে আছে। হঠাৎ জোরে উম্মা শব্দ করে গালে একটা কিস করে উঠে দাঁড়ালো। গালে মিহির নরম ঠোঁটের ছোঁয়া পেয়ে চোখ খুলে দেখলাম মিহি আমার বুকের ওপর থেকে উঠে যাচ্ছে। মিহি দাঁড়িয়ে আমার দিকে একটু সময় চেয়ে থেকে চলে গেল। আমি মিহির দিকে হাঁ করে চেয়ে আছি। মিহি একটুখানি সামনে গিয়ে ফিরে তাকালো। মিহি ফিরে তাকাতেই আমি জোরে ইয়াহু বলে চেঁচিয়ে উঠলাম। মিহি আমার কাণ্ড দেখে একটা মুচকি হাসি দিল। হাসিটা সোজা আমার বুকে এসে লাগলো। 2 হাত দিয়ে হাটে জায়গা চেপে ধরলাম। আমি বুকে হাত দিয়ে মিহির দিকে তাকিয়ে আছি। আমার বুকে হাত দেওয়া দেখে মিহি শব্দ করে হেসে উঠলো। কেমন আছেন? পাগল একটা, কই হারিয়ে বলে সামনে তাকিয়ে হাঁটতে শুরু করলো। আমি ওর যাওয়ার পথে চেয়ে আছি। এমন সময় কেউ আমার পায়ে জোরে এক লাথি দিল। পিছন দিকে ফিরে তাকিয়ে দেখি হারামিরা দাঁড়িয়ে হাসছে। খিরে কেমন কেলানি দিল, আর তুই খাইলি কেমন, পেট ভরেছে? নাইমের কথা শুনে সব কটা জোরে জোরে হাসতে লাগলো। আমি উঠে বসতে গেলাম, কিন্তু মিহি আমার ঝাঁকাইছে যে উঠতে গেলেই ঘাড়ে ব্যথা পেলাম। আহ করে শব্দ করে ফের শুয়ে পড়লাম। এটা দেখেই সবগুলো আবার হাসতে শুরু করলো। হাসতে হাসতে সবগুলো মাঠে গড়াগড়ি খাচ্ছে। আমি মনে মনে ভাবছি, দাঁড়া হালারা, আমি একবার সুস্থ হয়ে নেই, তোদেরকে তোদের গার্লফ্রেন্ডের হাতে এমন কেলানি খাওয়াবো। ওই চুপ হালার পুতেরা, আগে আমাকে টেনে তোল। মাগো, আমি আজকেই চুল কেটে ফেলবো। কেন রে, ভাবি তোকে সেই? চুপ হালা লুচ্চা, আমার বউ আমাকে মারুক, তাতে তোর কি? ওই বেটা, আমার বোনকে কবে তোকে বিয়ে করলো বে? হালা, আমাকে রাইখে তো কেটে পড়লি। এখানে কি কি হয়েছে তা তুই কেমনে জানবি? উফ, কি হাসি রে মায়েরি, হাসি দেখেই জীবন পার করে দিতে পারি। ভাই অনেক দূরে চলে গেছিস, ফিরে আয়। ভাই উঠতে পারবি না কি? ধরে উঠতে হবে। কই দিয়ে পড়ে আমি জানি না, তুই টাকা দিবি ব্যাস। হালা, ছিলাম ঘুম পড়ে, ফোন করে ডাকলি তুই, বিপদের সময় আমার ফেলে চলে গেলি। তোর জন্যই আমার এই অবস্থা। তো কি করবো, মার খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকবো? এ তো সেই কথা হয়ে গেল যে শানের সামনে গিয়ে বলি যে আবেল মুঝে মার। সিহাব, নাইম সারাকে ধরতো, তোকে মামার দোকান থেকে খাওয়াবো। আর আগে বলবি না? সিহাব নাইমকে ধরে রাখলো। আমি ওর পকেট থেকে ওয়ালেট বের করার চেষ্টা করছি। হালা, খাওয়ার কথা শুনলেই হলো, মোটু ছাড় আমাকে, তোকে বিরিয়ানি খাওয়াবো। আমি নাইমের পকেট থেকে ওয়ালেট বের করে নিলাম। সিহাব, ছাইটা দে হালাকে, আর হোটেলে নিয়ে যা, পেট পুরে খাবি। নাইম নিজেই খাওয়াতে চাইছে। হালা, তোকে তো হালা না, দুলাভাই বল, আর ধর তোর ওয়ালেট। নাইম ওয়ালেট খুলে দেখলো কয়েকটা খুচরা টাকা ছাড়া আর কিছুই নাই। হালা, এটা কি হলো? এটা তো শাস্তি। আমি বাসায় যাচ্ছি, তুইও যা। বাসায় যাওয়ার ভাড়াটা তো দে। হাইটা হাইটা যা। কি, হেঁটে হেঁটে বাসায় গেলে আমাকে আর খুঁজে পাবি না। যখন আমার রাইখা পালাইছিলি তখন তো ভাবিস নাই তোর বোন আমার কী হাল করবে। এখন নিজের বেলায় যত চিন্তা, যা ভাগ হালা। আমি ট্যাক্সিতে উঠে বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে কলিং বেল বাজাচ্ছি। দরজা খুললো আমার ভাবি। সে আমায় দেখে অবাক হয়ে গেল। কি রে, গেলি সুস্থভাবে, হাসলে ঘাড়ে প্যাট লাগিয়ে? আর বইল না ভাবি, তোর সুইট কিউ দরজায় যায় আমার এই হাল করেছে। কি বললি? আর একবার বলতো, আমি ঠিক শুনতে পাইনি। আমার জাল তলে তলে টেম্পো চালাও আমরা বললি? কি হয়েছে রে দিয়া? আমার ভাবির নাম। কে টেম্পো চালায়? এই কেন করছে, মা জানলে আমাকে আর শান্তিতে থাকতে দিবে না। ভাবি প্লিজ। না, কোনো কথা শুনবো না। মা, দেখে যাও তোমার ছোট বৌমা তোমার ছোট ছেলের কি হাল করেছে। দেখি দেখি, কে আমার ছেলেটার কি করলো? মা দরজার কাছে আসলো। আসতেই হাঁ করে আমার দিকে তাকিয়ে আমাকে দেখতে লাগলো। তারপর জোরে জোরে হাসতে লাগলো। ভাবিও সেই সাথে যোগ দিল। কে আমার ছেলেটাকে এমন ভাবে জব্দ করলো? তাকে দ্রুতই এই বাসায় আনতে হবে। কই, জলদি বল,
আমার বৌমার বিষয়ে? কি? কেটা তোমার বৌমা? যে তোর এই হাল করেছে সেই। তোর বলতে হবে না, একটা ছবি দেখাতো আমার বৌমার। তার নামটা বলতো। আগে আমাকে ঘরে তো ঢুকতে দাও। আগে নাম বলবি, তারপর ছবি দেখাবি, না হলে ঘরে ঢুকতে পাবি না। বিয়ে না হতে এই অবস্থা, বিয়ে হওয়ার পর তো। এত বেশি কথা বলিস কেন? নাম বল। ডাকনাম মিহি, পুরো নাম জানি না, আর ওর কোনো ছবি নেই আমার কাছে। কি বললি? প্রেম করছিস অথচ গার্লফ্রেন্ডের নাম জানিস না, কোনো ছবি নেই ফোনে? তুই তো জাতির কলঙ্ক। ভাবি। চুপ! আমার বৌমার ছবি আর ফুল ডিটেলস নিয়ে হাজির হবি, তারপর তোকে ঘরে ঢুকতে দিব। আর যদি না আনিস, তোকে ঘরেও ঢুকতে দিব না, আর তোর খাওয়ারও বন্ধ। ভাবি, তুমি মাকে একটু বোঝাও, কাল সব এনে দেবো প্লিজ। ওই কি বুঝবে? আমি যা বলছি তাই কর। ঠাস করে দরজা বন্ধ করে দিল। আমি বাইরে দাঁড়িয়ে নাইমকে ফোন দিলাম। হালাই রিসিভ করে না, 6-7 বার কল দেওয়ার পর ধরলো। হালার পুত, কই মরছিলি? জলদি তোর বোনের ছবি সহ ফুল ডিটেলস টেক্সট কর, 10 মিনিটের ভেতর। হালা, আমি এখন রাস্তাতে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। আমি কি ওর জন্মকুণ্ডলী নিয়ে বসে আছি নাকি? আচ্ছা আচ্ছা, রাগিস কেন? কয়েকটা ছবি সেন্ড কর প্লিজ। যা হালা, দেবো না। ভাই প্লিজ, আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না যতক্ষণ না তোর বোনের ছবি দেখাচ্ছি আর ওর ফুল ডিটেলস দিচ্ছি। প্লিজ অন্তত কয়েকটা ছবি সেন্ড কর। আমার বেলায় মনে ছিল না যে অন্তত গাড়ি ভাড়াটা রেখে যা, আমি যখন বাসায় যাব রেস্ট নেবো, তারপর গিয়ে তোকে ছবি দেবো। এতক্ষণ ভালোভাবে বললাম, দাঁড়া তোর বোনকে কল দিচ্ছি, তারপর তোর নামে কেস করছি। যা পিরিত করগা। ওকে, ওয়েট কর, 5 মিনিটের ভেতর তোর বোন তোকে ফোন দিবে, দেখাচ্ছি মজা। আমি মিহির নাম্বারে ফোন দিলাম। কল দিতেই রিসিভ করলো। এ কি, আমি তো মিহিকে আমার নাম্বার দেইনি, তাহলে আমাকে চিনল কি করে? না না, চিনতে পারেনি, আমাকে তো তুই করে বলে। আমি এসব ভাবছি। গেলেন মিস্টার মেঘ? তুমি আমাকে চিনলে কেমন করে? না চেনার কি আছে, আপনি মেঘ তো। জি, কিন্তু তুমি আমার নাম্বার পাইলে কই? তোমাকে তো আমার নাম্বার দেইনি, আর কল দেওয়ার সাথে সাথে রিসিভ করছো। ফোন হাতে নিয়ে বসেছিলে নাকি? খুব মিস করছিলাম আপনাকে, তাই তো বসে বসে আপনার ছবি দেখছিলাম। আর নাম্বারটা তো আমি প্রথম দিন ঝগড়ার মাঝেই নিয়ে নিয়েছিলাম। এ কি, তুমি দেখি আমার থেকে একদম এগিয়ে। তো ছবি তুললে কখন? আমি তুলি নাই তো, আমার বান্ধবীর দিয়ে তুলাইছিলাম। এত কিছু হয়ে গেল, কিন্তু আমি তোমার মুখ থেকে আসল কথাটা শুনতে পেলাম না। এখন তো আমি বুঝে গেছি তুমি আমাকে পছন্দ করো, আর কতদিন ওয়েট করতে হবে সেই কথাটা শোনার জন্য? এত ব্যস্ত কেন? জানেন না সবুরের ফল মিষ্টি হয়? এই আপনি আপনি বাদ দাও তো, এখন থেকে তুমি করে বলবা। আচ্ছা, এখন কি করো? বাসার বাইরে দাঁড়িয়ে আছি, আম্মু আর ভাবি মিলে বাসায় ঢুকতে দিচ্ছে না। কেন? বিকালে মাঠে যেভাবে চুল ধরে ঝাঁকাইছো, ঘাড়ে ব্যথা হয়েছে, ডক্টরের কাছে গেলে প্যাড ব্যবহার করতে বলছে, তাই ফার্মেসি গিয়ে প্যাড কিনের সেইটা লাগিয়ে বাসায় আসছি। তার উপর গালে যে জোরে থাপ্পড় দিয়েছিলাম, পুরো 5 আঙুলের ছাপ হয়ে গেছে গালে। ভাবি এইসব দেখে জিজ্ঞেস করছিল কে করছে। আমি আনমনে বলে ফেলেছি তোমার যা। ব্যাস হয়ে গেল। সাথে সাথে মাকে ডেকে বলছে আম্মু তোমার ফুল ডিটেলস আর ছবি চাইছে, কিন্তু আমার কাছে তো কোনোটাই নাই। তাই বললাম আমার কাছে এখন কোনোটাই নেই, কাল দেখাবো। কিন্তু আম্মু আমার কোনো কথাই শুনলো না। ঘরে তো ঢুকতেই দেয়নি, ওপর থেকে খাওয়া বন্ধ করে দিচ্ছে। তোমার বিভীষণ মার্কা ভাইয়ের কাছে তোমার ছবি চাইছি, সালা আমাকে তোমার ছবিও দেয়নি। বলছি কি, তোমার কিছু ছবি টেক্সট করে দাও না আমায় প্লিজ, না হলে আজকের বাসায় ঢুকতে দেবে না। আমার শাশুড়ি মা তো খুব এই কি বললে? তোমার শাশুড়ি মা দেখছি খুব জলদি এই বাসায় আনার ব্যবস্থা করতে হবে। ভালো হচ্ছে না কিন্তু। তুমি বললে কিছু না, আমি বললেই দোষ? এত কিছু বলছো, কিন্তু যেই কথাটা শোনার জন্য মনটা ছটফট করছে সেই কথাটা বলতে পারছো না। একবার বলো না আই লাভ ইউ প্লিজ। যা, আমার বুঝি লজ্জা করে না? বলে কি, গুন্ডির আবার লজ্জা? এই কি বললি? কই কিছু না তো শোনা, বলছি তোমার কিছু ছবি দাও না। তুই আমাকে গুন্ডি বলেছিস? যা, দিব না তোকে আমার ছবি, বাহিরে দাঁড়িয়ে থাক। আরে আরে, তোমার ভাই আমার সামনে তোমাকে গুন্ডি দজ্জাল এগুলো বলে, তাই মুখ ফসকে বেরিয়ে গেছে। ওই যে বলে না স্লিপ অফ টাঙ্ক,
ওইটা হয়ে গেছে। সরি সোনা। হারামজাদা আজকে বাড়ি আসুক, আজকে ওর একদিন কি আমার একদিন। আজকে ওকে দরজাল কাকে বলে, কত প্রকার, সব হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। ফোনটা এই শোনো, যা কেটে দিল, আমারও ভালো হয়েছে। আমার লাইনটাও ক্লিয়ার হয়ে গেল, আর নাইমের উপর প্রতিশোধটাও নেওয়া হয়ে গেল। প্রায় 5 মিনিট পর মিহি ছবি পাঠালো। ছবিগুলো দেখে আবার ক্রাশ খাইছি। ফোনের উপরই বেশ কয়েকটা কিস করে দিলাম। এবার দরজায় টোকা দিলাম। একটু পর আম্মু খুললো। কি হয়েছে? যা বলছিলাম আনছিস? না, আবার দরজা বন্ধ করতে গেল। আমি হাত দিয়ে বাধা দিলাম। আরে শোনো তো, ওর ছবি আনছি। ডিটেলস আনতে গেলে ওর সাথে দেখা করতে হবে, কাল এনে দেবো। কই দেখি দেখি ছবি দেখা। পছন্দ না হলে আজ তোর একদিন কি আমার একদিন। দিয়া মা, দেখে যা, কি সুন্দর মেয়ে পছন্দ করেছে আমার ছেলে। আয় বাবা, ঘরে আয়। খুব ক্ষুধা লেগেছে না তোর? তোর পছন্দের খাবার রান্না করে দিচ্ছি, তুই ফ্রেশ হয়ে আয়। এ কি, আমার মা একটু আগেই না আমায় ঘরে ঢুকতে পর্যন্ত দিল না। মা পাগল টাগল হয়ে গেল নাকি? ভাবি, দেখে যাও, মা পাগল হয়ে গেছে। কি হয়েছে রে মেঘ? মা এমন চিৎকার করছো কেন? দেখ কি সুন্দর মেয়ে পছন্দ করেছে আমার মেঘ। কই দেখি দেখি। আম্মু আর ভাবি কথা বলছে। আমি উপরে চলে গেলাম আমার রুমে। ঘাড়ে ব্যথা, তাই ফ্রেশ হতে অনেক সময় লাগলো। ফ্রেশ হয়ে নিচে আসলাম খাবার খাওয়ার জন্য। ও মা, টেবিলে আমার সব পছন্দের খাবার সাজানো। বাবার ভাইও চলে আসছে, তারাও বসে আমার জন্য ওয়েট করছে। আমি গিয়ে একটা চেয়ারে বসলাম। মা ভাত দিল, সবাই চুপ করে খাচ্ছে। আজ টেবিলে অন্যদিনের মতো কোনো কথা হচ্ছে না। এমন সময় আম্মু বলে উঠলো, বাবা কবে আনছিস আমার ছোট বৌমাকে? কথা শুনেই আমি বিষম খেলাম। কাঁচতে কাঁচতে মুখ দিয়ে লালা বেরিয়ে গেল। খাবার সময় এসব কথা বলার কি দরকার ছিল? কি এমন বললাম? শুধু কবে আমার বৌমাকে বাসায় আনবি তাই জিজ্ঞাসা করলাম। মা, এখনো বিয়ে হয়নি। আমি কোনো কথা না বলে চুপ করে আমার রুমে চলে আসলাম। শুয়ে রেস্ট নিচ্ছি, ঘুম ঘুম পাচ্ছে। এমন সময় ফোন বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখলাম মিহির বাবার ফোন, মানে কমিশনার স্যারের ফোন। স্যার কেমন আছেন? ভালো। শোনো, আমি আরও কিছু অফিসারের সাথে তোমার বিষয়ে কথা বলেছি। তারাও রাজি হয়েছে, কিন্তু একটা শর্ত আছে। যে কোনো অপরাধীকে জানে মারার আগে তার সকল অপরাধের প্রমাণ জমা দিতে হবে, তারপর তাকে মারতে পারবে। জি স্যার, বুঝছি। আপনি কাল 11টার দিকে সকল অফিসারদের নিয়ে একটা মিটিং ডাকুন। আমি আমার ফ্রেন্ডদের নিয়ে মিটিংয়ে উপস্থিত হব। স্যার, আরেকটা কথা ছিল। বলো। স্যার, আমার ফ্রেন্ডের ভেতর আপনার ছেলেও আছে। আমি চাই নাইমও আমার সাথে পুলিশে যোগদান করুক। নাইমের ইচ্ছে থাকলে জয়েন করতে পারে। ইনফ্যাক্ট আমিও চাই নাইম পুলিশে জয়েন করুক। অনেক অনেক ধন্যবাদ স্যার। কাল একেবারে মিটিংয়ে দেখা হবে। ওকে। এরপর ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আগে ফোন করে বন্ধুদের সকলকে 9টায় কলেজ ক্যাম্পাসে উপস্থিত হতে বললাম। তারপর সকল কাজ সেরে কলেজে চলে আসলাম। 9টার দিকে সবাই চলে আসলো। সবার শেষে নাইম আসলো খোঁড়াতে খোঁড়াতে। পুরো চেহারার বায়োগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। কী রে, তোর এই অবস্থা হলো কি করে? হালা, তুই কথা বলবি না আমার সাথে? আরে বলবি তো কি হয়েছে? আর মেঘ তোকে কি করেছে? ওই হালার জন্য আমার এই অবস্থা। না জানি মিহিকে ফোন করে কি বলেছে। আমি বাসায় যেতে আমাকে কেলাতে শুরু করেছে। সারা রাতে ব্যথার জন্য ঘুমাতেও পারিনি। তখন আমার কথা শুনলে এত কিছু হইতো না। তাছাড়া ধন্যবাদ সালা, তোর জন্য আমাদের লাইনটা সেট হয়ে গেছে। তোর মতো সালা থাকলে কোনো ছেলের প্রেম কেউ ঠেকাতে পারবে না। এর জন্য তোকে কাল ট্রিট দেব। যা, তোর ট্রিটের গুষ্টি কিলাই। আরে বাদ দিয়ে তো তোদের নাটক। যা বলার জন্য এত সকাল সকাল ডাকলি তাই বল। আচ্ছা বলছি, আমি একটা কাজ করতে চলেছি। আমি চাই তোরাও আমার সঙ্গ দে। বলতে পারিস তোদেরকে সবসময় আমার পাশে প্রয়োজন। কি এমন কাজ করতে চলেছিস? ভাই, মিহি ভাবির কোনো বিষয় হলে আমি নাই। না রে, তোরা হয়তো শুনছিস গত পরশু ওই শহরে সবথেকে বড় মাস্তান ইয়াসিন সিকদারের ডান হাত ইউসুফ আমাদের কলেজের পিছন গেটের রাস্তায় মারা গেছে। সাথে আরও 4 জন ছিল, আর কলেজের ভেতরে আরও 6 জন ছিল। রাস্তায় ওই 5 জনকে আমি মারছি, আর ভেতরেগুলো পুলিশের সাথে গোলাগুলিতে মারা গেছে। ওরা সবাই অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। কি এত কিছু হয়ে গেছে আর আমাদের জানালি না? আমি ওদেরকে সেদিনের রাতের সব কাহিনী খুলে বললাম। তারপর কমিশনার স্যারের সাথে যেসব কথা হয়েছে সেগুলোও বললাম। এখন বল, তোরা কি আমার সাথ দিবি? না হলে বল, আমি তোদেরকে জোর করবো না। কিছু খুলে বল।
আরে বলিস কি, আমরা সবাই তো তোর সাথে আছি। কিন্তু আমার বাবার থেকে মত নিতে হবে। আমি তোর বিষয়ে তোর বাবাকে বলছি, শ্বশুর আব্বা রাজি হয়েছে। আর শোন, আজ 11টায় একটা মিটিংয়ে যেতে হবে সবাইকে, তাই সবাই এখনই বাসায় গিয়ে রেডি হয়ে আয়। আর এতক্ষণ যা কিছু বললাম তার সব কিছু যেন সিক্রেট থাকে, এমনকি তোদের মা বাবাও যেন জানতে না পারে। এরপর সবাই মিটিংয়ে গেলাম। সেখানে অনেক অফিসার ছিল, তারা আমার দেওয়া শর্তে রাজি হলো। এরপর ঠিক হলো আমাদের স্পেশালভাবে 1 বছরের ট্রেনিং দেওয়া হবে। মিটিং শেষ করে আবার আমরা কমিশনার স্যারের সাথে স্টেশনে আসলাম। স্যারকে বললাম, স্যার আমাদেরকে যেখানে ট্রেনিং দেওয়া হবে সেখানকার একটা কলেজে ভর্তি করে দেওয়া হলে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবো। আমি সব ব্যবস্থা করে দিব, তোমরা চিন্তা করো না। আর সামনের মাসের 1 তারিখ থেকে ট্রেনিং শুরু হবে। পরের দিন কলেজে গেলাম, ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় কেউ আমার পিঠে হাত রাখলো। বন্ধুরা সব আমার পিছে তাকিয়ে এক এক করে উঠে গেল। আমি পিছনে তাকিয়ে দেখি মিহি। ওরা চলে গেল কেন? আমি ইশারায় চলে যেতে বলেছি। কেন? ও মা, তোমার সাথে কথা বলবো, সেখানে ওরা থেকে কি করবে? তাছাড়া ভাইয়া ছিল না ওদের সাথে, আমার বুঝি লজ্জা শরম নাই? ওরে আমার লজ্জাবতী লতা রে, দেখি দেখি তাকাও আমার দিকে। মিহি আমার দিকে তাকাতেই ওর গালে একটা কিস করে দিলাম। আহ। এই কি করছো? সবাই তো দেখছে। ও, তার মানে আড়ালে করতে সমস্যা নেই। ওকে চলো পার্কে যাই। তারপর? ভালো হচ্ছে না কিন্তু। ভালো তো তুমি আমার সাথে করছো না। আমি যেই কথাটা তোমার মুখ থেকে শুনতে চাইছি সেটাই বলছো না। আরে বাবু বলো তো, এত উতলা হয়েও না। এই একদম বাবু বলবা না। আজকে তোমার সাথে বিয়ে হলে কালকে তোমাকে একটা বাবু গিফট করতে পারবো। ওকে ওকে, তো কি বলে ডাকবো তোমায়? যা খুশি বলো, কিন্তু বাবু বলে ডাকবা না। ওকে চল, ফুচকা খেতে যাব। এই আগে তোমার ফুল ডিটেলস বলো। আজকে বাসায় গিয়ে যদি বলতে না পারি তাহলে নিশ্চিত আমাকে বাসা থেকে বের করে দেবে। ওকে বলছি। এরপর মিহি ওর ফুল ডিটেলস বলল। এবার চলো ফুচকা খেতে। এই তুমি না ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, যাও তোমার ক্লাস চলছে আর তুমি যাবে ফুচকা খেতে? যাবে না, আগে ফুচকা খাবো তারপর ক্লাসে যাব। না, আগে ক্লাস করবে, ক্লাস শেষে তোমাকে ফুচকা খাওয়াবো আর ঘুরতেও নিয়ে যাব। যাও ক্লাসে যাও। মা, বাবুটা সরি সরি সরি, আর বলবো না। তোমার কথা শুনে ক্লাসে যাচ্ছি। ক্লাস থেকে বের হয়ে যেন তোমাকে দেখতে পাই, না হলে কিন্তু। আরে কথায় কথায় রেগে যাও কেন? যাও, তোমার ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকবো। মিহি চলে গেল ক্লাসে। বন্ধুরা ফিরে আসলো। দেখছিস শালা আমাদের সামনে আবার আমার বোনের সাথে প্রেম করে, ওকে কিস করে। কথা ছিল আমার লাইনটা সেট করে দিবে, সেখানে নিজে খাম্বা পিলার গেড়ে বসে গেল। এই সম্মান দিয়ে কথা বলবি, 2 দিন বাদে তোর দুলাভাই হব। রাখ তোর সম্মান। আর 13 দিন বাকি আছে ট্রেনিংয়ের। 13 দিন পর অন্য কোথাও চলে যেতে হবে 1 বছরের জন্য। এর ভিতর শ্রাবণী। নাইম যে মেয়েকে ভালোবাসে মিহির বেস্ট ফ্রেন্ড। এর ভিতর শ্রাবণী যদি আমাকে দেখতে না পেয়ে অন্য কাউকে ভালোবেসে ফেলে, তখন আমার কি হবে? তোকে 1 সপ্তাহ সময় দিলাম, এর ভিতর যদি আমার লাইনটা সেট করে না দিস, তাহলে তোর এই ভিডিও, মিহিকে ক্যাম্পাসে কিস করার ভিডিও, আমি বাবাকে, কমিশনার স্যারকে দেখাবো। তারপর কি হবে তুই নিজেও ভেবে দেখ। আর ভাই রাগ করিস কেন? আমি কি বলছি তোর লাইন সেট করে দেব না? আর আমার সাথে মিহির ভালো আন্ডারস্ট্যান্ড তৈরি না হলে তোর বিষয়টা ওকে বললে তোকে তো কেলানি দেবেই, সাথে আমাকেও দেবে। আমি এত কিছু বুঝি না, 1 সপ্তাহের ভিতর সব ঠিক করে দিবি। আচ্ছা দিব, এখন চল ক্লাসে যাই। এরপর ক্লাসে চলে গেলাম। 12টা 37 বাজে। সেই 1 ঘন্টা আগে থেকে মিহির ক্লাসের সামনে দাঁড়িয়ে আছি। 40 বাজতেই স্যার বেরিয়ে গেল। তারপরেই মিহি আর ওর বান্ধবীরা বেরোলো। ওদের নিয়ে চলে আসলাম ক্যান্টিনে। সবার জন্য ফুচকা অর্ডার করলাম। মিহি সহ মিমের বান্ধবীরা মোট 5 জন আর আমি। মিহি আমাকে ওদের সাথে পরিচয় করিয়ে দিল। আমি ওদের সাথে কথা বলে একটু ভাব জমানোর চেষ্টা করছি। মাঝে মাঝে মিহির দিকে তাকাচ্ছি। এমনিতেই মেয়েরা ঝাল বেশি দিয়ে ফুচকা খায়, তার উপর মিহি রেগে আছে, তাই ঝালে আর রাগে মিহির গাল লাল হয়ে গেছে। আমি ওকে এই অবস্থায় দেখে আবার 1 দফা প্রেমে পড়ে গেলাম। তাই ওর বান্ধবীদের সাথে কথা বলে ওকে আরও বেশি রাগানোর চেষ্টা করছি। আগে 1 প্লেট খেয়েছিল আর 1 প্লেট খাচ্ছিল। প্লেট শেষ হতেই পাশ থেকে টাকা বের করে ওর বান্ধবীদের বলল, তোরা যত পারিস খা, আমি ওকে নিয়ে যাচ্ছি। বলেই আমার কাছে এসে আমার শার্টের কলার ধরে দাঁড় করালো।
এরপর টেনে নিয়ে যেতে লাগলো। আমি ঘটনার আকস্মিকতায় বোবা হয়ে গেছি। মিহির চোখ রাগে লাল হয়ে গেছে। আমি নিশ্চিত এখন কোনো কথা বললেই আমার কপালে দুঃখ আছে। আমি চুপচাপ ওর সাথে যেতে লাগলাম। ক্যাম্পাসের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। কলেজের গেট থেকেই বেরিয়ে একটা রিক্সা ডাক দিল। এরপর রিক্সায় উঠে আমাকে বলল, তাড়াতাড়ি ওঠ। আমি উঠে পড়লাম। এখনও কলার ছাড়ে নাই। আমি তো ভয়ে দরদর করে ঘামছি আর আমার রুমালটা দিয়ে কপালের ঘাম মুছছি। ওই তোর বাসার ঠিকানা বল। ক্যান বলার সাথেই কলার ছেড়ে চুল ধরলো। ধরেই ঝাঁকানি শুরু। আমার মুখ দিয়ে যেই আহ শব্দটা বেরিয়েছে সেই অমনি আমার হাত থেকে রুমালটা নিয়ে মুখে ভরে দিল। এরপর রিক্সায় বসে যত রকমভাবে মারা যায় সকলভাবে মারল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে, ওই তোর বাসার ঠিকানা বলতে বললাম না? আমি ওর কথা শুনে ওর মুখের দিকে তাকালাম। ওর চোখে চোখ পড়ে দিয়ে আমি চোখ নামিয়ে নিলাম। তারপর চুপচাপ বাসার ঠিকানা বলে দিলাম, কারণ খুব ভালো করেই জানি এখন ওর কথা না শুনলে আবার আমার কপালে কেরানি আছে। এই কদিনে এতটা ঠিক বুঝে গেছি। একটু বাদেই রিক্সা আমার বাসার সামনে গিয়ে নামলো। ফের আমার কলার ধরে নামালো। তারপর মিহি নিজেই ভাড়া মিটিয়ে আমাকে টেনে নিয়ে গিয়ে কলিং বেল বাজালো। আম্মু এসে দরজা খুললো। দরজা খুলতেই আম্মু হাঁ হয়ে গেল। মুখ যেন আর কখনো বন্ধ হবে না। চোখের সামনে নিজের মেয়ের ছেলের কলার একটা মেয়েকে ধরে রাখতে দেখতে যা হয় আর কি। মিহি চোখ গরম করে আমার দিকে তাকালো, জানতে চাইছে এই মহিলাটা কে? আমার আম্মু। আর আম্মু ও মিহি, তোমাদের যার ছবি দেখিয়েছিলাম। মিহি আমার কলার ছেড়ে আম্মুকে পা ছুঁয়ে সালাম করলো। থাক মা, এই তুই চেয়ে চেয়ে কি দেখছিস? মেয়েটাকে নিয়ে ভিতরে আয়, ঘামে ভিজে গেল মেয়েটা। আম্মুর কথা শুনে মনে হচ্ছে আমি এই বাসার চাকর। আয় মা, ভিতরে আয়। আম্মু মিহির হাত ধরে ভেতরে নিয়ে গেল। এরপর ভাবিকে ডাক দিল, দিয়া মা, কই তুই? দেখ কে এসেছে আমাদের বাসায়। কে এসেছে মা? আরে নিজে এসে দেখে যা না। ভাবি কিচেন থেকে বেরিয়ে দেখে একটা মেয়ে মার সামনে সোফায় বসে আছে। তার মুখ দেখা যাচ্ছে না। ভাবি তাদের সামনে চলে আসলো। সামনে এসে দেখে মেয়েটি আর কেউ নয়, মিহি। ভাবি সাথে সাথে মিহিকে জড়িয়ে ধরলো। একটু পর ছেড়ে দিয়ে, মা, মেয়ের জীবনে একটা কাজের কাজ করেছে। এমন একটা সুন্দর মেয়েকে আমার যা হিসেবে পছন্দ করেছে। আমি দরজায় দাঁড়িয়ে ওদের কাহিনী দেখছি। আমার দিকে কারো কোনো খেয়ালই নেই। আমি কোনো কথা না বলে নিজের রুমের দিকে যেতে ধরলাম। তখন মিহি বলে, আন্টি জানেন আপনার ছেলে কি করেছে? এ কি মা, আমার ছেলেকে ভালোবাসিস আবার আমাকে আন্টি বলছিস? আন্টি নয় আম্মু বল, আর কি করেছে বেয়াদবটা? আম্মু, তোমার ছেলে আমার সামনে আমার বান্ধবীদের সাথে ফ্লোট করে। তুমি বলো কোনো মেয়ে কি এটা সহ্য করতে পারে? তুমি কোনো ভুল কিছুই করো নাই বোন। একদম ঠিক করেছিস মা। আমি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তাদের কথা শুনছি। মাঝপথে উঠতেই, এই যে নবাব সাহেব, দাঁড়ান, একটু এদিকে আসেন। আমি বুঝতে পারছি এবার আম্মু আর ভাবি মিলে সার্ফ এক্সেল দিয়েই ধরাই করবে। তাড়াতাড়ি উঠে রুমে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দিলাম। বাইরে থেকে আম্মু বলছে, তুই আমার মেয়েটাকে কাঁদিয়েছিস। আজ তোর খাবার বন্ধ। আগে রুম থেকে বের হ, তারপর তোকে দেখছি। আমি খাবো না আর দরজাও খুলবো না। বিয়ার গ্রিলস বলছে মানুষ খাবার ছাড়া 4 সপ্তাহ বেঁচে থাকতে পারে। আর আমি আরও কিছুদিন বাঁচতে চাই। দরজা খুললে আজকেই মারা পড়বো। তাই তোমরা এখন আসতে পারো। থাক ভিতরে, বাহিরে আসলে আজ তোর খবর আছে। এরপর তারা চলে গেল। আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। ঘুম ভাগার পর ফোন হাতে নিয়ে দেখি 6:30 মতো বাজে। আমি উঠে বাথরুমের দিকে এগোতে লাগলাম ফ্রেশ হওয়ার জন্য। পরক্ষণেই দুপুরের ঘটনাটা মনে পড়ে গেল। ফ্রেশ হয়ে শব্দ না করে দরজা খুললাম। মাথা বের করে দেখার চেষ্টা করলাম রুমের আশেপাশে কেউ আছে কি না। কেউ নেই। আমি রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে আসলাম। নিচে তাকাতেই দেখি মা, ভাবি আর মিহি 3 জন মিলে টিভি দেখছে আর গল্প দিচ্ছে। মিহি এখনও তার বাসায় যায় নাই। আমাকে কেউ দেখে নাই। আমি দরজার দিকে তাকিয়ে দেখি দরজা খোলা। আমি সিঁড়িতে বসে জুতা খুলে হাতে নিলাম। এরপর শব্দ না করে নিচে নামলাম। নেমে চুপি চুপি দরজার দিকে এগোলাম। দরজা থেকে 3 হাত মতো দূরে থাকতেই এই দাঁড়া। আমি সোজা দাঁড়িয়ে গেলাম। তাদের দিকে তাকিয়ে দেখি আম্মু বসা থেকে উঠছে। আর তার কথা শুনে ভাবিও মিম আমার দিকে তাকালো। মুহূর্তেই তারা আবার দরজার রূপে ফেরত আসলো।
আমি আর না দাঁড়িয়ে এক দৌড়ে বাসার বাইরে চলে আসলাম। পিছন থেকে তারা কিছু বলছে, কিন্তু আমি আর সেদিকে খেয়াল করি নাই। এরপর আমাদের বন্ধুদের আড্ডা দেওয়ার জায়গায় চলে আসলাম। দেখি সবগুলো বসে আড্ডা দিচ্ছে। আমি ওদের সাথে যোগ দিলাম। 10টার দিকে সবাই বাসার দিকে রওনা দিল। নাইম, বন্ধু, আমি কি আজকে তোর বাসায় থাকতে পারি? কি ব্যাপার, তোর লক্ষণ ভালো ঠেকছে না আমার কাছে। দূর বেটা, মজা করিস না, এমনিতেই প্যারাই আছি। কেন, আজকে আমার কেড়াই দিচ্ছে নাকি? হ্যাঁ রে ভাই, কি বলবো, আজকে কলেজ থেকে সকলের সামনে দিয়ে আমার কলার ধরে টেনে নিয়ে গেছে। কোথায় জানিস? সোজা আমার বাড়ি। আমার মার কাছে গিয়ে বিচার দিচ্ছে। ওদিকে মা তো ওর ছবি দেখেই ওকে পছন্দ করে ফেলেছিল। ওকে আজকে দুপুরের সব কাহিনী খুলে বললাম। ফলস্বরূপ আমি এখন বাসা ছাড়া। তোর বোন হয়তো এখনও আমার বাসায় বসে আছে। ভাই, আজকে রাতটা থাকতে দে প্লিজ। কালকে মার রাগ কমে যাবে, তারপর সব ঠিক হয়ে যাবে। নাইম এতক্ষণ আমার কথা শুনে হাসতে হাসতে রাস্তায় গড়াগড়ি খাওয়ার অবস্থা। ওই বেটা, আমি পারছিলাম আমার জ্বালায়, আর তুই আমার কথা শুনে হাসছিস। সরি ভাই, কিন্তু কি করব, তোর কাহিনী শুনে হাসি আটকে রাখতে পারছি না। এরপর দুইজনে হেঁটে হেঁটে দীপ্তদের বাসার দিকে যাচ্ছি। হঠাৎ সামনে একটা সেলুন বাঁধলো। সেলুনে চুল কাটতে দেখেই মিহির চুল ধরে ঝাঁকুনির বিষয়টা মনে পড়ে গেল। আমি নাইমকে নিয়ে সেলুনে ঢুকলাম। কিরে বেটা, আমার বোনের ভয়ে চুল কাটতে আসছিস? কি করব বল, প্রতিদিন ওই রকম করে চুল ধরে ঝাঁকালে আমার টাক হতে বেশি দিন লাগবে না। আর্মি ছাড় দিয়ে চুল কাটলাম আমার স্বাদের চুলগুলো। এরপর নাইমের সাথে ওর বাসায় চলে আসলাম। নাইম আমাকে আন্টির সাথে পরিচয় করিয়ে দিল। আন্টি আমাদের ডিনার করতে ডাকলো। তখন নাইম বলল, আম্মু, মিহি কই? তাকে তো দেখলাম না। মিহি ওর কোন বান্ধবীর বাসায় আছে আর আজ রাতে সেখানেই থাকবে। আমার ধারণাই ঠিক, মিহি এখনও বাসায় ফেরেনি, আমাদের বাসায় আছে। আন্টির কথা শুনে আমি আর নাইম একে অপরের দিকে তাকালাম। ডিনার করে নাইমের সাথে ওর রুমে চলে আসলাম। কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেলাম। সকালে নাইমের বাসা থেকে ওরই শার্ট প্যান্ট পরে কলেজে আসলাম। সাথে নাইমের একটা ক্যাপও পরে এসেছি। ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে গল্প দিচ্ছিলাম। নাইম একটু ক্যান্টিনে গিয়েছিল। এক পর্যায়ে আমার পিছন থেকে মিহির কণ্ঠস্বর শুনলাম, রাকিব ভাইয়া, আজ মেঘ আসেনি? রাকিব আমার দিকে তাকাতেই আমি চোখ টিপ ধরলাম। রাকিবও বুঝে গেল। না, মেঘ তো কাল নাইমের সাথে গেছিল, ওরা এখনো আসেনি। ওকে, আসলে প্লিজ আমাকে একটু জানাবেন। হালা, কোনো ধন্যবাদে কাজ হবে না। ক্যান্টিনে চল, না জানি মাহি মিহি জানতে পারলে আমার কি হাল করবে। মার খাওয়ার আগে পেট পুরে খেতে হবে, যাতে করে মার সহ্য করতে পারি। কি আর কি করার, নাইম আসলে সবাই মিলে ক্যান্টিনে গেলাম। সবগুলো খাদক। সালোরা পুরো 2000 টাকা বিল উঠাইছে। এত কষ্ট করে ফাঁকি দেওয়া টাকা সালোরা শেষ করে দিল। যাওয়ার পর সবাই বসে রেস্ট নিচ্ছি। এমন সময় মিহির আগমন। ওই, কাল রাত তুই বাসায় ফিরিস নাই কেন? বেশ ভালোই বুঝতে পারছি মিহি আমার উপর রেগে আছে এবং আমার কপালে দুঃখ আছে। আমি ওর কথা শুনে মাথা নিচু করে রাখলাম। কথা বলছিস না কেন? টাকা আমার দিকে। আমি ওর দিকে তাকালাম। রেগে কথা বলছে, কিন্তু একই মিহির চোখে টলমল করছে। মনে হচ্ছে এখন বৃষ্টি নামবে। হঠাৎই আমাকে জড়িয়ে ধরলো। তুমি আমার ওপর রেগে আছো সোনা? আর কখন এমন করব না। প্লিজ কথা বলো আমার সাথে। আই লাভ ইউ সোনা। আমার গালে প্লাস কপালে কিস দিয়ে। আমি তো মিহির ব্যবহারে অবাক হয়ে গেছি। ক্যান্টিনের সবাই আমাদের দেখছে। আমি বন্ধুদের ইশারা করে সবাইকে বের হয়ে যেতে বললাম। ওরা ক্যান্টিন ফাঁকা করে দিল। মিহি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার বুকের মাথা রেখে কান্না করছে আর বলছে, প্লিজ কথা বলো আমার সাথে। আই লাভ ইউ বলছি তো সোনা। আই লাভ ইউ এ লট। আমি আর কখনো তোমার উপর রাগ করব না, তোমাকে মারবো না। প্লিজ, তোমার সব কথা শুনে চলবো। প্লিজ কথা বলো আমার সাথে। সত্যি তো আমার সব কথা শুনে চলবে? মিহি আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমার সব কথা শুনবো। এই পাগলি, কাঁদছো কেন? কান্না থামাও। মিহির চোখ মুছে দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম আমার বুকে মাথা রেখে। কি কান্না থামাও, না হলে আমি কিন্তু তোমার সাথে কথা বলবো না। সাথে সাথে মিহির কান্না থামিয়ে দিল, কিন্তু ফোঁপাচ্ছে। দেখি তাকাও আমার দিকে। চোখ মুখে কি অবস্থা করেছো? ঘুমাওনি রাতে? মিহি চোখ শুধু ফোঁপাচ্ছে। ওকে, বলতে হবে না। আমি আবার মিহির জন্য খাবার অর্ডার করলাম। কিছুক্ষণ পর খাবার দিয়ে গেল। আমি মিহিকে খাইয়ে দিচ্ছি। মিহি চুপচাপ খাচ্ছে। ভালোই বুঝতে পারছি কাল রাতে খাবার খাইনি। খাওয়া শেষে মিহিকে নিয়ে কলেজের পাশে পার্কে আসলাম। দুজনে একটা বেঞ্চে বসলাম। মিহি আছে একেবারে চুপচাপ।
একটু পরে আমি মিহির কোলে মাথা দিয়ে বেঞ্চের উপর শুয়ে পড়লাম। মিহি আমার মাথায় হাত বুলিয়ে দিল। হঠাৎই আমাকে ঠেলে বেঞ্চ থেকে ফেলে দিল। আমি অবাক হয়ে মিহির দিকে তাকালাম। মিহির দিকে তাকিয়ে দেখি মিহি আবার আগের সেই রাগি মুডে ফেরত এসেছে। ওই তুই চুল কাটলি কেন? কার অনুমতি নিয়ে চুল কাটছিস? আমার শার্টের কলার ধরে। কার আবার অনুমতি নেব? আমার চুল আমি কাটছি। চুল তোর হতে পারে, কিন্তু তোর চুলের ওপর তোর থেকে আমার অধিকার বেশি। তুই কি করে করবি আমি জানি না, কিন্তু 1 সপ্তাহের ভিতরে যেন তোর মাথায় আগের মতো লম্বা লম্বা চুল দেখতে পাই, না হলে। আমাকে কথাগুলো বলেই মিহি চলে গেল। আমি এখনও সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আমি কাকে ভালোবাসলাম? কথায় কথায় থ্রেড দেয়। আমি একটু পর পার্ক থেকে বেরিয়ে আসলাম। তারপর সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। কোথায় ছিলি বাবা তুই? মায়ের উপর রাগ করে এভাবে চলে যাবি? আম্মু কান্না করো কেন? আমি তো কোথাও যাইনি, এই তো তোমার সামনে দাঁড়িয়ে আছি। খুব ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও। তুই ফ্রেশ হয়ে আয়, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। খাবার খাওয়ার পর ঘুমালাম। বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটালাম। সন্ধ্যার একটু পর বাসায় আসলাম। রাতে সবাই একসাথে ডিনার করছি। এমন সময় কমিশনার স্যার ফোন দিল। আমি তাড়াতাড়ি হাত ধুয়ে উঠে আসলাম। কিরে হঠাৎ কে ফোন দিয়েছে যে খাবার সেরে উঠতে হচ্ছে? কথা বলে এসে বলছি। আমি বাসার বাইরে চলে আসলাম। কল ব্যাক করলাম। হ্যালো স্যার। মেঘ, তোমার ভাইয়ের জন্য একটা চাকরির ব্যবস্থা হয়েছে। কাল সকালে তোমার ভাইকে আমার সাথে দেখা করতে বলবে, আর তুমি তোমার বান্ধবীদেরকে নিয়ে বিকালে দেখা করবে। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ। কথা বলে শেষ করেই আবার বাসায় ফেরত আসলাম। তারপর সবাইকে ভাইয়ের চাকরির বিষয়টা জানালাম। সবাই খুব খুশি হয়েছে। আমি আমার রুমে গিয়ে মিহিকে ফোন দিলাম। মিহি কেটে দিল। আবার ফোন দিলাম, আবারও কেটে দিল। পরপর 5 বার কল দিলাম, 5 বারই কেটে দিল। এবার টেক্সট করলাম, সোনা এখন আমার উপর রেগে আছো? আমি চুল কেটেছি, তার একটা কারণ আছে। কাল দেখা করো, সব খুলে বলবো। প্লিজ ফোনটা রিসিভ করো, তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে সোনা, প্লিজ। টেক্সট দেওয়ার 1 মিনিট পর কল দিলাম। এবার রিসিভ করলো। সালা কুত্তা, হাতি, গন্ডার, জলহস্তি, তুই আমাকে একটুও ভালোবাসিস না। কে বললো সোনা? আমি অনেক অনেক ভালোবাসি তোমায়। না, তুই আমাকে ভালোবাসিস না। যদি ভালোবাসতি তাহলে আমাকে একবার হলেও ফোন করতি। তুই আমাকে একটুও ভালোবাসিস না। তাহলে তো তুমি আমাকে ভালোবাসো না, আর আমি তোমাকে কল দিয়েছি, টেক্সটও করেছি, সেই হিসাবে আমি তোমাকে ভালোবাসি। বরং তুমি আমাকে ভালোবাসো না। তুই একটা যা, ব্রেকআপ তোর সাথে। আর কল দিবি না আমাকে। যা বাবা, কেটে দিল। কি এমন বললাম যে মহারানী রেগে গেল? আমিও আর ফোন দিলাম না, ঘুমিয়ে গেলাম। সকালে সবাই একসাথে নাস্তা করলাম। নাস্তা করে বাবার সাথে ভাইও বেরিয়ে গেল। আমি আর একটু রেস্ট নিয়ে রেডি হয়ে কলেজে চলে আসলাম। প্রতিদিনের মতো বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছি। এখন কলেজে আসলে সবসময় মনে হয় থাকে কখন কোন দিক দিয়ে মিহি আমার উপর হামলা করে।